সুপ্রিয় দর্শক শ্রোতা, ভোটাধিকার আমাদের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে মানুষ অনেক দিন পর আবার ভোটদান করবেন। এই ভোটারদের মধ্যে একটা বেশিরভাগ ভোটার যারা প্রথমবার ভোট দিবে তাদের মধ্যে তরুণদের সংখ্যাই অনেক বেশি। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এই তরুণ ভোটারদের নিয়েই আয়োজন করেছে প্রথম ভোট। আজকের এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন, আমার ডানে আছেন তাসফিয়া, রাজনীতি বিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তার পাশে আছে মোহাম্মদ মুবতাসিম ফায়াজ, তিনি হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। বাম পাশে আছেন উর্মি মজুমদার, অর্থনীতি বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী, এবং তারপর আছেন শাহরিয়ার হোসেন, নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আমরা জানি যে এইবার অনেক তরুণ ভোটার ভোট দিচ্ছে এবং আপনারাও প্রথম ভোট দিতে যাচ্ছেন। এই ভোটদানের আনন্দটা কেমন, আপনার অনুভূতি আমাদেরকে একটু জানান। অনেক এক্সাইটেড, আর সাথে একটা দায়িত্ববোধও কাজ করছে যে অনেক কিছু দেখতে হবে, শুনতে হবে, জানতে হবে, তারপর ঠিক জায়গায় সঠিকভাবে ভোট দিতে হবে। আমি যাতে আমার যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারি, ওদিকে একটা দায়িত্ববোধের জিনিস আছে, আবার এদিকে ফার্স্ট টাইম ভোট দিব, জীবনের প্রথম ভোট, জীবনের প্রথম জাতীয় নির্বাচনে ভোট, তো অনেক এক্সাইটেড। ফায়াজ, আপনার অনুভূতি জানতে চাই। জি, আমি অনেক বেশি গর্ববোধ করছি, কারণ জীবনের প্রথম ভোট, তারপর আবার ইতিহাসের একটা অংশ হওয়ার খুব সুযোগ রয়েছে, কারণ শুধুমাত্র জাতীয় নির্বাচনে ভোটের পাশাপাশি গণভোটেও ভোটাধিকার প্রয়োগ করব। তো একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের একটা অংশ হতে যাচ্ছি, তাই নিজেকে খুব বেশি গর্বিত মনে করছি। পাশাপাশি একটা দায়িত্ববোধের একটা ব্যাপার আছে, কারণ নাগরিক হিসেবে আমার রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ববোধ আছে, যার মধ্যে একটি অংশ হচ্ছে যে রাষ্ট্রের যে কোনো কাজে অংশগ্রহণ করা, ভোটাধিকার প্রয়োগ করাও এরকমই একটি ব্যাপার। তো এই ধরনের সুযোগ পেয়ে আসলে গর্ববোধ করছি। খুব ভালো। উর্মি, কেমন লাগছে? অত্যন্ত আগ্রহবোধ করছি নিঃসন্দেহে, কিন্তু অনিশ্চয়তাও কাজ করছে। আদৌ আমি এই যে ইতিহাসের পার্টটা, এটা কতটা সাবলীলভাবে হবে এবং এটা স্বচ্ছতা কতটুকু হবে সেটা নিয়ে আশা করছি যে স্বচ্ছভাবে আমরা গণভোট এবং জাতীয় নির্বাচন দুইটাতেই অংশগ্রহণ করতে পারবো। এবং এই যে তরুণ সমাজ যারা প্রথম ভোট দিচ্ছে, ওরা নৈতিক দিক থেকে ঠিক থেকে সঠিক এবং স্বচ্ছ জবাবদিহি শাসন প্রতিষ্ঠার জন্য এমন কোনো প্রতিনিধিমূলক সরকারকে বাছাই করবে, সেই প্রত্যাশা রাখি। এখন আমি যাব শাহরিয়ার। অবশ্যই আমার কাছে রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে, কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে স্যার, সংশয় কাজ করে একটা। যেহেতু আমরা এই প্রথমবার ভোট দিতে যাচ্ছি, আমরা কাদেরকে নির্বাচিত করব এবং কারা আমাদের হয়ে সংসদে যাবে, প্রতিনিধিত্ব করবে, দেশকে সামনে লিড দিবে, সেই ক্ষেত্রে আমাদের ভোটটা সঠিক জায়গায় পড়ছে কিনা, সঠিক ব্যক্তিকে আমরা নির্বাচিত করছি কিনা, এ বিষয়ে একটু সংশয় অবশ্যই আছে। আচ্ছা, আমরা জানলাম অনুভূতির কথা। এখন আমি আবার তাসফিয়ার কাছে যাব, রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্রী। এখন তরুণদের যে এই যে রাজনীতিতে অংশগ্রহণ, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এটা আপনার কাছে জানতে চাই। আমাদের দেশের প্রায় রাফলি 30 থেকে 35% আমরা তরুণ। তো একটা বড় অংশ, এই একটা অংশ যদি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে, এটা খুবই একটা চিন্তার বিষয়। কিন্তু আমরা দেখছি যে গত 2-3 বছর ধরে সক্রিয়তার অংশটা বাড়ছে। আমাদের বয়সের তরুণ তরুণীরা তারা রাজনীতির প্রতি সচেতন হচ্ছে, এটা একটা ভালো লাগার বিষয়। আবার কিছু জিনিস খারাপ হচ্ছে, নেতিবাচক দিকও দেখা যাচ্ছে, যে কেউ কেউ আবার ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তো ভোট যেহেতু হবে, নির্বাচন যেহেতু হবে, এক্ষেত্রে যদি সবাই সচেতনভাবে ভোট দেয়, যদি সবাই সচেতনভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে যে প্রতিনিধিত্বের বিষয়টা আছে, আমাদের তরুণ প্রজন্মকে প্রতিনিধিত্ব করতে পারে এমন একটা সংসদ যদি আমরা নির্বাচিত করতে পারি, তাহলে আমার মনে হয় এটা দেশের জন্য, জাতির জন্য উপকার হবে। আমি ফায়াজের কাছে আসছি। এই যে তরুণদের ভোটাধিকার কি গুরুত্বপূর্ণ একটা দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করার কাছে, এবং ভোট দানে অনেকেরই অনীহা থাকে, সেক্ষেত্রে কি তরুণদের সবারই ভোটে অংশগ্রহণ করা উচিত? অবশ্যই। আমি যদি বলি, নির্বাচন কমিশন প্রদত্ত তালিকা অনুযায়ী 18 থেকে 35 বছর পর্যন্ত প্রায় 4.5 কোটি নতুন ভোটার রয়েছেন।
তো 4.5 কোটি আমাদের দেশের জনসংখ্যার বিচারে সেটি কিন্তু প্রায় 1/3 কাছাকাছি। তো সে জায়গায় ভোটারের হিসেবে হ্যাঁ, ভোটারের হিসেবে তো এত বিশাল একটা জনগোষ্ঠী যদি ভোটাধিকার প্রয়োগ করে, তবে অবশ্যই কোনো না কোনো পরিবর্তন আনা সম্ভব। আমরা দেখতে পাই 2024 সালে যখন আমাদের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, একটা বিশাল অংশ কিন্তু আমাদের তরুণ সমাজই ছিল, যারা পুরো আন্দোলনটাকে একটা সক্রিয় পর্যায়ে নিয়ে গিয়েছিল এবং রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিল। এবং তাদের দিক থেকে আমি যদি বলি, তারা কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে এখন দেশে একটা যেন পরিবর্তন আনতে পারে এবং একটা যেন সংস্কার আনতে পারে। এই যে আমরা যে সংস্কার কমিশনগুলো দেখেছি, সেখানে কিন্তু আমাদের তরুণদের প্রতিনিধিত্ব ছিল। তো এটা মানে বরঞ্চ স্বীকার করার বিষয় যে তরুণরা মানে অনেক বেশি চাই যে দেশে একটা পরিবর্তন আসুক। তো সেই পরিবর্তনটা তো একদিনে সম্ভব না। আমরা যদি আমাদের অধিকারগুলো বুঝে নিই, অবশ্যই সেই পরিবর্তনটা আসবে। আর অধিকারের কথা যদি বলি, রাষ্ট্রের মধ্যে আমাদের একটা অধিকারের অন্যতম দিক হচ্ছে যে ভোটাধিকার প্রয়োগ করা। যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, আমি যদি আমার যোগ্য শাসক নির্ণয় করতে পারি, অবশ্যই দেশ সঠিক পথে চলবে। তো সেই বিবেচনা আশা রাখি তরুণরা এবার অনেক বেশি উপেক্ষিত এবং আকাঙ্ক্ষা নিয়ে আছে যে দেশে একটা সুস্থ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে। এবং যার ফলাফল আমরা দেখতে পাই যে বিগত কয়েকদিন ধরে প্রায় 5টি দেশে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে তরুণদের একটা সক্রিয় সংখ্যক মানে উপস্থিতি ছিল। তারা প্রায় 70% মতো তরুণ সমাজ কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছে। উর্মির কাছে আসি। উর্মি, এই যে একটা জবাবদিহি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করার কথা বলছেন, এখন আপনার কাছে কি ধরনের প্রার্থী আপনার পছন্দ, বা প্রার্থীর যোগ্যতা কি কি হওয়া উচিত একজন ভালো প্রার্থী? বাস্তবসম্মত একটা ইশতেহার থাকবে, যেটা হচ্ছে আকাশ কুসুম কোনো কল্পনা হবে না, যেটা বাস্তবসম্মত হবে এবং যেটাকে আসলে বাস্তবে রূপ দিতে পারবে, যেটা আমাদের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সাথে প্রাসঙ্গিক। আমি কোনো উন্নত দেশের থেকে কোনো ইশতেহার ধার করে এনে সেটা চালিয়ে দিলে তো আমাদের সাথে সেটা বাস্তবে রূপান্তর করাটা কঠিন। আর যদি আমি তৃণমূল পর্যায়ে বলি বা প্রান্তিক মানুষ, সব দিক থেকে সবাইকে হচ্ছে নিয়ে একটা মূলনীতি তৈরি করা একজন সাধারণ নাগরিক হিসেবে। তো আইন শৃঙ্খলা অবস্থার যে উন্নতি সেটা দরকার, এটার জন্য একটা রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। আমি যদি আমার বাড়ির পথের কথা বলি, সেখানে রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটা সড়ক, কিন্তু এটার অবস্থা এতটা খারাপ যেখানে এটা নর্মালি 30 মিনিট লাগার কথা যাতায়াতের জন্য, সেটা এখন 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগছে। যেখানে ভাড়া 30 টাকা, সেটা এখন 60 টাকা 70 টাকা করে রাখছে। কখনো অজুহাত ডিজেলের দাম বেশি, কখনো অজুহাত ভাঙা রাস্তা, কখনো অজুহাত বৃষ্টিপাত। এখন আমার যখন একটা সরকার থাকবে, আমার একটা অভিভাবক থাকবে, আমার একটা সংসদ থাকবে, আমার সেখানে আইন পাশ হবে, অর্থনৈতিক বিল পাশ হবে, আমার রাস্তাটা হবে, আমার ব্যবসায়িক কার্যক্রমগুলো সুবিধা হবে। তো যেই সরকার অর্থনৈতিক বিষয়গুলোকে স্বচ্ছভাবে উপস্থাপন করবে, জনগণকে বুঝবে, জনগণের জন্য যা দরকার সেগুলো তুলে আনবে, একদম প্রান্তিক মানুষের বিষয়গুলো তুলে আনবে, ওই ধরনের তাদের স্বার্থটাকে দেখবে, হ্যাঁ স্বার্থটাকে দেখবে, দলীয় স্বার্থ না দেখে মানুষের জনগণের স্বার্থ। যে স্বার্থ সেটা দেখবে। চলে আসবো শাহরিয়ারের কাছে। শাহরিয়ার, এই যে একজন নতুন তরুণ ভোটার, আপনার কাছে একটা ভালো প্রার্থীর কি কি গুণ থাকা উচিত আপনি বলে মনে করেন? স্যার, একজন ভালো প্রার্থীর অনেকগুলোই গুণই থাকতে হবে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যদি আমাদের সংসদীয় ফর্ম মনোনয়নের ক্ষেত্রে লেখা আছে, বাট শিক্ষাগত যোগ্যতাকে মেইন ক্রাইটেরিয়া হিসেবে না দেখে এর পাশাপাশি স্যার তিনি যে এলাকায় নির্বাচন করবেন বা যেই মানুষের জন্য কাজ করবেন সেই মানুষের সাথে তার কতটুকু সম্পৃক্ততা আছে, এবং অ্যানথ্রোপোলজির বিশেষ নৃবিজ্ঞানের ছাত্র হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে লোকাল কনটেক্সট, তিনি কতটুকু বুঝতে পারেন, কতটুকু তিনি ফিল করেন অ্যাকচুয়ালি, এবং তাদের ওইখানে যে সংকট আছে, যেসব সমস্যা আছে সেগুলো তিনি ফিল করেন কিনা, সেগুলো তিনি ওন করেন কিনা, অ্যাকচুয়ালি সেগুলো সমাধান করতে তিনি কতটুকু বদ্ধপরিকর কিনা। একই সাথে আমাদের একটা কথা প্রায় শোনা যায় যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে হতে হবে দেশ বড়। এখন মানুষ যদি দলের প্রতি দায়বদ্ধ হয়ে যায়, দেশের প্রতি দায়বদ্ধ না থেকে, সেক্ষেত্রে আমরা ভাই যেটা বলেছেন একটু আগে, সেটা হচ্ছে ভোট প্রদান হচ্ছে মানুষের রাজনৈতিক অধিকার, কিন্তু এটাকে শুধু অধিকার হিসেবে না দেখে আমি যদি দেখি যে আপনার ভয়েস রেজ করার একটা উপায় হিসেবে, যে আমি দেশের একজন মানুষ, আমি এটা চাই, সেটা আমি আমার ভোট প্রদানের মাধ্যমে প্রকাশ করব। আবার একই সাথে শুধু ভোট দিয়ে যে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে তা কিন্তু না। এক্ষেত্রে স্যার আমরা যদি সচেতন নাগরিক হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে নাগরিককে সবসময় তার অধিকার এবং দেশের জন্য যেসব ভালো, যেগুলো দেশকে সামনে ভালো পর্যায়ে নিয়ে যাবে সেটা সম্পর্কে সবসময় তাকে অ্যাওয়্যার থাকতে হবে। শুধু ভোট প্রদান করলাম, ভোটের পর আমার ডিউটি শেষ হয়ে যায় নাই, এরপর আমি সবসময় আমরা যা চাই, আমাদের যে প্রতিশ্রুতি, আমাদের যে স্বপ্ন, সেগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা সেই দিকে আমাদের সবসময় স্যার খেয়াল রাখতে হবে। তার জায়গাটা সবসময় অবশ্যই তৈরি স্যার। রাখা। ঠিক আছে, Okay, স্যার। খুব ভালো উত্তর।
আমি এখন আবার তাসফিয়ার কাছে আসবো। তাসফিয়া, আমাদের যে এখনকার যে নির্বাচনী ব্যবস্থা এখন যেভাবে চলছে এবং নির্বাচনী পরিবেশ এবং এ সম্পর্কে আপনার কি মনে হয়, পরিবেশটা কেমন? আমার কাছে মনে হয় পরিবেশটা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে, স্পেশালি হলো যে যে ওই প্লাস্টিকের ব্যবহার পুরা আমাদের আগে নির্বাচনের সময় দেখা যেত যে যখন নির্বাচন আসছে পুরা বাজারে হলো যে তাকাইলেই শুধু ব্যানার দেখা যাচ্ছে, পোস্টার আর পোস্টার, পলিথিন আর পলিথিন। তো এটা একটা মানে আমার খুবই ভালো লেগেছে, পরিবেশ বান্ধব একটা উদ্যোগ হয়েছে। তো এই জিনিসটাকে আরেকটু গুরুত্ব দেওয়া দরকার, মানে ভবিষ্যতে যাতে মানে রিইউজেবল লিফলেট কিংবা মানে জিনিসটাকে আরও বেশি পরিবেশ বান্ধব কীভাবে করা যায়, যেহেতু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে তো আমরা ভাবি, আমি মনে করি যে ভবিষ্যতে এটার প্রতি আরও গুরুত্ব দেওয়া হবে। এই জিনিসটা আমার পছন্দ হয়েছে। আর আমি যে কয়েকটা নির্বাচন দেখেছি আগে, ওখানে মনোনয়ন প্রদান, মনোনয়ন বাতিল কিংবা যাচাই বাছাই ওই জিনিসগুলো আমার আসলে তেমন একটা চোখে পড়ে নাই গুরুত্ব সহকারে দেখা, কিন্তু এবার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিসই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কিংবা আসলেও যাচাই বাছাই করা হচ্ছে। তো এই জিনিসগুলো আমার ভালো লেগেছে। এই নির্বাচন কমিশন এই পর্যন্ত আমি বলবো যে এটা একটা সফল উদ্যোগ নিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন আসলে কতটা সফল হয়েছে ওটা দেখা যাবে নির্বাচনের সময়। মানে আমরা প্রায় সময় দেখি যে আগে দেখা যেত যে নির্বাচনে, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি এবার আমার ফার্স্ট ভোট, কিন্তু আমার দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার কথা ছিল। তো আমার সাথে এমন হয়েছিল যে আমি ভোট কেন্দ্র পর্যন্ত গিয়েছি কিন্তু আমি ভোটটা দিতে পারি নাই, আমাকে ওখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে যে আপনার ভোট প্রদান করা হয়ে গেছে কিংবা এমন আমাকে এক্সকিউজ দেওয়া হয়েছে। তো মানে আমি দাঁড়ানোর পরেও আমাকে মানে একটা হরিবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেজন্য আমাকে ফিরে আসতে হয়েছে। আমি তাসফিয়ার যে বক্তব্য জানলাম, এখন আমি আমাদের যে এই যে তরুণরা 5ই আগস্টে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ার এই জন্য এই জীবন দান করলেন, এখন আমি আসব মুবতাসিম ফায়াজের কাছে। কেউ যদি ভোটদানে বাধা দিতে আসে সেক্ষেত্রে তরুণদের করণীয় কি, তারা কি করবে, তারা কি সেক্ষেত্রে তারা আসলে সংঘবদ্ধভাবে মোকাবেলা করবে নাকি সেক্ষেত্রে মানে তাদের করণীয় কি? আচ্ছা, বর্তমান বাস্তবতায় তরুণদের একটা অংশ, আগে যে অংশটা ছিল মানে বলতে পারি সেটা আই হেট পলিটিক্স সংস্কৃতিতে বিশ্বস্ত ছিল তারা, কিন্তু জুলাই বিপ্লব পরবর্তীতে দেখতে পাই যে তারা আই হেট পলিটিক্স সংস্কৃতিকে মানে বাদ দিয়ে তারা এখন মানে রাজনীতি এবং নির্বাচন গণতন্ত্র এগুলো নিয়ে অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে। তো সেই দিক বিবেচনায় আমি বিগত আমার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি আমার যে বন্ধুরা আগে রাজনীতি বা দেশ নিয়ে খুব বেশি ভাবতো না, তারা ভাবছে এবং তারা নির্বাচন নিয়ে মানে খুব বেশি সন্তুষ্ট প্রকাশ করছে। তো সেই দিক বিবেচনায় একটা ভালো পরিবেশ আমরা আশা করছি এবং থাকবে, একটা ভালো পরিবেশ আমরা আশা করছি এবং আশা করি যে সামনে নির্বাচন আসছে তরুণরা অনেক বেশি সচেতন থাকবে এই ধরনের যে কোনো ধরনের অপপ্রচার, যে কোনো ধরনের মানে চেষ্টা যাতে নির্বাচনটাকে ব্যাহত করার, এগুলো থেকে তারা মানে সর্বোচ্চ চেষ্টা থাকবে এগুলোকে মানে দূর করার এবং পরিবেশ ভালো রাখার জন্য তারা সহযোগিতা করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী তো তৎপর থাকবে নিশ্চয়ই। আমি উর্মির কাছে আসবো আবার, যে আমাদের এই তরুণ একজন শিক্ষার্থী হিসেবে এখন আগামীর যে বাংলাদেশ আপনি কেমন মনে করেন, কেমন হওয়া উচিত? আসলে এই কথাটা বললেই সুশাসন শব্দটা মাথায় আসে, আর কিছুই আসে না। তো ওই ক্ষেত্রে আমি, যদিও আমার বিষয়গুলো রিপিট হচ্ছে, স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্ববোধ এবং সৎ থাকা নিজের কাজের প্রতি, দেশকে আসলে ধারণ করা, দেশের মানুষকে নিজের মনে করা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা ক্ষেত্রকে আসলে গুরুত্ব দেওয়া উচিত। এক্ষেত্রে যখন আমি একটা সরকার গঠন করবে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, তারপর কর্মসংস্থান, এক্ষেত্রে অর্থনৈতিক নিরাপত্তাটা জরুরি। দেখা যাচ্ছে যে এখন অনেক মানুষ হচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে, ভাবছে আমার রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল, দেন চাকরির বাজারও অনেক দুর্লভ হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি যদি আমার ছেলেকে বা আমার সন্তানকে, আমার ভাইকে দেশের বাইরে পাঠিয়ে দিই, তাহলে সে সেখান থেকে আমাকে পাঠাচ্ছে, এটা আমার জন্য ভালো, আমি রেমিটেন্স পাচ্ছি, আমার দেশের জিডিপি বাড়ছে। কিন্তু এক্ষেত্রেও ওরা হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে। এক্ষেত্রে গভর্নমেন্ট সেখানে একটা সুশাসন দরকার, হ্যাঁ, সেক্ষেত্রেও একটা সুন্দর প্রক্রিয়া দরকার, যে প্রক্রিয়ার মাধ্যমে ওরা প্রতারণা ছাড়াই হচ্ছে বাইরে যাবে এবং আমাদের জন্য রেমিটেন্স পাঠাবে, যেটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেখানেও তাদের একটা সুন্দর জীবন থাকা দরকার, হ্যাঁ, সুন্দর জীবন, নিরাপদ জীবন থাকা। আর আমরা জানি যে অনেক হয়রানির শিকার হয় তারা সেখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশের ডিপ্লোমেসিটা আরো স্ট্রং করা যেতে পারে এবং আমাদের যে দূতাবাসগুলোকে শক্তিশালী করা উচিত।
ঠিক আছে, আমি শাহরিয়ারের কাছে যাব। শাহরিয়ার, একজন শিক্ষার্থী হিসাবে বিশ্ববিদ্যালয়ের কেমন শিক্ষা ব্যবস্থা কেমন পরিবর্তন চান? যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সবাই, কি ধরনের শিক্ষা ব্যবস্থা চান আপনার? স্যার, শিক্ষা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, অনেকে বলতে পারে যে বাংলাদেশ থেকে যোগ্য মানুষ বা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছে এটাকে অনেকে খারাপভাবে দেখে। বাট বর্তমানে হচ্ছে স্যার অনেকগুলো স্টাডি হয়েছে যেখানে ব্রেন ড্রেনটাকে ব্রেন ড্রেন না দেখে একটু উল্টোভাবে দেখা হচ্ছে, যে আপনি যদি বাইরে থেকে প্রপার যোগ্যতা অর্জন করে নিজ দেশে এসে নিজ দেশের প্রয়োজনে নিজ দেশের উন্নয়নে কাজে লাগাতে পারেন, তাহলে এই ক্ষেত্রে বাইরে যাওয়া দ্যাটস গুড, দ্যাটস নট ব্যাড। আরেকটা বিষয় যদি দেখতে পারি স্যার, সেটা বর্তমান পৃথিবী যেহেতু রাজনৈতিক অর্থনীতি দিয়ে পুরো পৃথিবী এভাবে চলছে, সেক্ষেত্রে আমাদের শিক্ষাটাকে আমাদের অর্থনীতি কিভাবে উন্নত করা যায়, আমার অর্থনীতিকে কীভাবে আরও সামনে এগিয়ে নেওয়া যায়, এবং অর্থনীতি যা আমাদের কর্মসংস্থান বা কর্মবাজার বা শ্রমবাজারে প্রবেশ করার মতো করে। অধিকাংশ ক্ষেত্রে আমরা এটা সব জায়গায় শুনে থাকি যে আমাদের কর্মমুখী শিক্ষা বা শ্রমবাজারে প্রবেশমুখী শিক্ষা বা কীভাবে শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগানো যায়। একই সাথে স্যার আমি আরও একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে তরুণ ভোটার বা তরুণরা নির্বাচনে কী করতে পারে। এক্ষেত্রে আমরা যেটা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে আমাদের দেশে যারা তরুণ তাদের মধ্যে সংঘবদ্ধ বা ইউনিটিটা এখনও কম স্যার, তারা অনেকটা স্ক্যাটার্ড হয়ে কাজ করছে। সেক্ষেত্রে দেশকে যদি আসলে সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, এই যে 3-4 কোটি যারা তরুণ ভোটার আছে এদেরকে আরও সংঘবদ্ধ হওয়া খুবই ইম্পর্টেন্ট এটা স্যার। ধন্যবাদ। আমি তাসফিয়ার কাছে আসবো। তাসফিয়া, আগামীর বাংলাদেশটা আপনি কেমন চান একজন শিক্ষার্থী হিসেবে? আমি আগামীর বাংলাদেশে ফার্স্ট আমি জাস্টিস চাই। দেখা যাচ্ছে যে মানে যখন কোনো অন্যায় হয় ওটার যদি প্রপারভাবে বিচার হয় আর সেটা যদি এক্সিকিউট হয়, তাহলে যারা অপরাধ করে তাদের মধ্যে হলো যে অপরাধ প্রবণতাটা কমবে, যে বিচার হয়ে যাচ্ছে, ন্যায় বিচার হচ্ছে, তখন তাদের মধ্যে একটা আতঙ্ক আসবে, অপরাধ প্রবণতাটা কমবে। তো প্রথম আমি চাই যে জাস্টিসটা আমি দেখতে চাই বাংলাদেশে। আর আরেকটা হলো যে ডিজিটালাইজেশন দেখতে চাই। এখন আমাদের দেখা যাচ্ছে যে অনেক কাজ, মানে আমাদের ইউনিভার্সিটি থেকে শুরু করে কিংবা ডেইলি লাইফের মানে সব সেক্টরে অন্য দেশ দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলি কিংবা পাকিস্তান বলি, ওরাও দেখা যায় যে অনেক ক্ষেত্রে ডিজিটালাইজড হয়ে গেছে, কিন্তু আমরা হতে পারি নাই। তো আমি চাই যে ডিজিটালাইজেশনটা আরেকটু বাড়ুক আমাদের দেশে, যাতে মানে আমাদের লাইফটাও ইজি হয় আর আমাদের দেশটাও মানে স্মুথভাবে সামনে এগিয়ে যেতে পারে। বর্তমান পৃথিবী তথ্য প্রযুক্তির যুগ, এবং সেখানে যাতে সেই জায়গায় আমাদের তরুণরা কাজ করতে পারে এবং ভালোভাবে দেশ এগিয়ে যেতে পারে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে ডিজিটালাইজেশন খুব গুরুত্বপূর্ণ। আমি আবারও আসছি আমাদের মুফতাসিম ফায়াজের কাছে। ফায়াজ, একজন তরুণ শিক্ষার্থী হিসাবে এবং তরুণ ভোটার হিসাবে আপনি কেমন একটা বাংলাদেশ দেখতে চান? আগামী বাংলাদেশ কেমন হওয়া উচিত? আমি যদি বলি, আমি বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চাই। কারণ আমি যদি পিছনের দিকে তাকাতে চাই, যে প্রেক্ষাপটের কারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি, 2024 সালের কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, সেখানে দেখতে পাই শুধুমাত্র কোটার কারণে কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী রাজপথে নেমে এসেছিল। তো এই যে বৈষম্য যদি আমি সব জায়গা থেকে দূর করতে পারি, যে কোনো নিয়োগ পরীক্ষায়, যে কোনো কেন্দ্রিক নিয়োগে যদি দূর করতে পারি, সেক্ষেত্রে একটা যোগ্য মানুষরা উঠে আসবে। আর যোগ্য ব্যক্তিরা যদি উঠে আসে, অবশ্যই দেশ পরিচালনা অনেক বেশি সহজ হবে। তো সেই দিক বিবেচনা আমি মনে করি, যদি আমি বৈষম্য দূর করতে পারি, একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারি, অবশ্যই আমার অন্য সকল সেক্টরে একটা স্বচ্ছতা, জবাবদিহিতা চলে আসবে। এটাই হচ্ছে আমার আগামী বাংলাদেশের প্রতি প্রত্যাশা, এবং বাংলাদেশের যারা জনপ্রতিনিধি আসবে, আমি আশা রাখি যে তারা এই দিকগুলোকে কাজে লাগাবে এবং একটা বৈষম্যহীন একটা নিয়োগ প্রক্রিয়া, স্বচ্ছতা, এগুলোকে তারা মানে খুব বেশি প্রায়োরিটি দিবে। তাসফিয়া, আমি আপনার কাছে আসি। যেহেতু আপনি রাজনীতি বিজ্ঞানের ছাত্র, রাজনীতিতে তরুণদের অংশগ্রহণটা কতটা জরুরি? আমি মনে করি প্রত্যেকটা তরুণ, মানে প্রত্যেকজন হলো যে রাজনীতিতে অংশগ্রহণ করা, আমার মনে হয় এটা কম্পালসারি, মানে খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা দেশকে এগিয়ে নিয়ে যায় কিন্তু তাদের তরুণ সমাজ। এখন রাজনীতিটা কি? রাজনীতিটা হলো যে মানে রাষ্ট্রের জন্য, রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র কি করবে, রাষ্ট্রের নীতি কি হবে, ওটা তো রাজনীতিই ঠিক করে। তো যদি তরুণরা যদি এটাতে উৎসাহিত না হয়, তরুণদের যদি এটাতে মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে মানে আবার পথ হারাতে পারে। আর আমাদের যে আধুনিকতার সাথে আমাদের মেলা কিংবা নতুন বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলাটা সম্ভব হবে না। পুরাতন মানুষ পুরাতন খেয়াল বলে না, তো আমাদের নতুন মানুষ দিয়ে নতুন বন্দোবস্ত হবে, সেজন্য তরুণদের অবশ্যই রাজনীতিতে অংশগ্রহণ খুব জরুরি। জি, অবশ্যই। খুবই সুন্দর উত্তর। তাহলে আমি আবার মুফতাসিম ফায়াজের কাছে আসি। আপনি কি ব্যক্তিগতভাবে কোনটা মনে করেন যে
সবাইকে রাজনীতিতে অংশগ্রহণ করা কি জরুরি, নাকি রাজনৈতিক সচেতনতা গুরুত্বপূর্ণ? সবাই রাজনীতিতে অংশগ্রহণ না করলেও সবারই সচেতন হওয়া জরুরি, কোনটা? রাজনীতিতে অংশগ্রহণ করার চেয়ে যদি আমি রাজনীতি নিয়ে সচেতন থাকি, তাহলে মানে আমার চারপাশে মানুষরা যে রাজনীতিকে ব্যবহার করে যে একটা অপব্যবহার করবে, রাজনীতিকে একটা অপব্যবহার করার যে সংস্কৃতি, সেটা কমে আসবে। আমি যদি রাজনীতিকে নিয়ে সচেতন থাকি, তাহলে একটা ফ্যাসিস্ট সরকার তৈরি হবে না, একটা আমাদের জনপ্রতিনিধিদের একটা জবাবদিহিতা তৈরি হবে। তারা যে কোনো ক্ষেত্রে আমার কাছে জবাব দেওয়ার জন্য বাধ্য থাকবে। তো সেক্ষেত্রে আমি মনে করি আমরা যদি মানে রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠি, সেক্ষেত্রে সমাজে অনেক অনিয়ম কিন্তু কমে আসবে, আর জনপ্রতিনিধিরাও কাজ করার ব্যাপারে অনেক বেশি আগ্রহ থাকবে। আর রাজনীতিতে অংশগ্রহণ মূলত হচ্ছে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার যে একটা লেভেল প্লেইং ফিল্ড, সেটাও তৈরি করা আমি মনে করি যে সরকার এবং রাষ্ট্রের সকল সেক্টরের উচিত। সেক্ষেত্রে যার যার ইচ্ছে থাকবে তারা অবশ্যই রাজনীতিতে আসবে। এখন উর্মি, আমি জানতে চাই যে এই যে তরুণদের রাজনীতিতে একটা অংশগ্রহণের আমরা দেখেছি নতুন করে একটা মাত্রা পেয়েছে, সেক্ষেত্রে আপনি কি যদি সুযোগ থাকে আপনি কি রাজনীতিতে অংশগ্রহণ করবেন, বা আপনার নাকি রাজনৈতিক সচেতন থেকে মূলত রাজনৈতিক প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবেন ভোটাধিকার প্রয়োগ সহ অন্যান্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে? একজন নাগরিক হিসেবে রাজনীতি সচেতন হওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। যেহেতু আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য যদি প্রয়োজন পড়ে আমি রাজনীতিতে প্রবেশ করব। স্বচ্ছ থেকে যদি দেখা যাচ্ছে যে তরুণ হচ্ছে কাণ্ডারি, হাল ধরার জন্য, যদি প্রয়োজন পড়ে হাল ধরব। আর তবে প্রত্যেকটা মানুষকেই রাজনীতি সচেতন হওয়া জরুরি, যেন কেউ আমাদেরকে প্রতারিত করে ভুল পথে ধাবিত করতে না পারে। এবং রাজনীতিতে অংশগ্রহণ মানে আমি মনে করছি না যে রাজনীতি করে মিছিল মিটিং করা কিংবা নিজে একজন প্রার্থী হওয়া। রাজনীতিতে অংশগ্রহণ করা মানে রাজনৈতিক যে কার্যকলাপগুলো আছে, যেমন ভোট প্রদান করা, রাজনৈতিক যে সভা সেমিনারগুলো হয়, সেগুলো দেখে আমি একটা প্রার্থীকে যাচাই বাছাই করলাম সে আসলে যোগ্য কিনা, আমি সৎ ব্যক্তিকে, যথার্থ ব্যক্তিকে ভোট দিচ্ছি কিনা। আমি যদি ভুল ব্যক্তিকে দিই তাহলে তার মাসুল কিন্তু আমাকেই দিতে হবে। এই জন্য ওই দিক থেকে রাজনীতি সচেতন হয়ে ভোট প্রক্রিয়ায়, যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রাণ নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আবারও আসছি শাহরিয়ারের কাছে। শাহরিয়ার, এই যে রাজনৈতিক সচেতনতা যেটা আমরা বলছি, অংশগ্রহণের তো অনেক রকম মাত্রা আছে। এখন আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় নানানভাবে নানান রকম কন্টেন্ট থাকে, সেখানে অপতথ্য থাকে, ভুল তথ্য থাকে, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন। সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক সচেতনতার মাত্রাটা কেমন থাকা উচিত, যাতে মানুষ এটার যে মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল সেটা পার্থক্য করতে পারে, এবং এটার ক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে স্যার আমি প্রথমে যেটা দিয়ে শুরু করব, যে তরুণ ভোটার বা তরুণ নাগরিক যারা আছে তাদের মধ্যে নাগরিক সচেতনতা এবং রাজনৈতিক সচেতনতা এই দুইটাই একসাথে থাকতে হবে। একই সাথে হচ্ছে আমি যেটা অনুভব করি সেটা হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের তরুণদেরকে রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক শিক্ষা, কিভাবে একজন সুনাগরিক হয়ে ওঠা যায়। এবং এই যে আপনি বললেন যে অনেক ধরনের মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব, এগুলোতে মিস ইনফরমেশন অথবা ভুল তথ্য অথবা অপতথ্য কিভাবে এগুলো ডিটেক্ট করা যায়, অথবা কোনো কিছু আগে থেকে যাচাই বাছাই না করে বিশ্বাস করে ফেলা, কিংবা কোনো কিছু প্রচার করা। সেক্ষেত্রে যারা প্রচার করা তারা অবশ্যই করবে এই ধরনের অপতথ্যমূলক, সেগুলো থেকে কোনটা সঠিক সেটাকে বেছে নেওয়ার মতো, সেটা বেছে নেওয়ার ক্ষেত্রে প্রথমে সচেতন আমাদের হওয়া। শিক্ষা ব্যবস্থায় আমরা সচরাচর আমাদের দেশে যেটা মনে করা হয় যে তরুণদের রাজনৈতিক জ্ঞান নাই, তারপর হচ্ছে তারা রাজনীতিতে আসার মতো ওই মানসিক জ্ঞানটা তাদের নাই। তো সেই ক্ষেত্রে তরুণদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে, সেটা ক্লাসরুম হোক, বই হোক, সভা সেমিনার হোক, সেখান থেকেই তাদেরকে যদি রাজনৈতিক সচেতন করে তোলা যায়, তাদেরকে অপরিপক্ক মনে না করে, তাদেরকে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি মনে করে যে ওদেরকেই রেডি হয়ে এখান থেকে উপরে উঠে আসতে হবে। সেটা যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা ভূমিকা রাখতে শিক্ষা পারে, থেকে গুরুত্বপূর্ণ। নিচে থেকে আমরা সবসময় যদি বেস স্কুল, থেকে কলেজ। কাজ করে উপরে উঠি, তাহলে হচ্ছে আমাদের যে স্ট্রাকচার এটা স্ট্রং হবে, আমি এটা মনে করি স্যার। আপনাদের ধন্যবাদ, আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের আলোচকবৃন্দ, তরুণ ভোটাররা যারা প্রথম ভোট দিবে তাদের অভিব্যক্তি শুনলাম, এবং চমৎকার বিশ্লেষণের মধ্যে দিয়েই তারা সুন্দর আগামী বাংলাদেশ গড়তে চায়। তারা বলেছে ন্যায় বিচারের কথা, জাস্টিসের কথা, যে কালচার অফ ইম্পিউনিটি ছিল, বিচারহীনতার সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে এসে একটা সুষ্ঠু গণতান্ত্রিক একটা সংস্কৃতি গড়া, যেখানে অন্যায় করলে সেটার শাস্তি হবে, যাতে আর কেউ অপরাধ করতে উৎসাহী হবে না। আর পাশাপাশি বৈষম্যহীন বাংলাদেশের কথা বললেন, যার জন্য অনেক
তাজা প্রাণ আমরা হারিয়েছি এবং একই সাথে একটা সুন্দর জবাবদিহিমূলক দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার কথা এসেছে। এমন প্রার্থী তারা চায় যে প্রার্থী জনগণের কথা শুনবে, তার এলাকার যে মানুষ, তার মানুষের ভেতরে যাবে, তাদের কষ্টগুলো তারা অনুভব করবে, তাদের জন্য কাজ করবে, এমন প্রার্থী এবং এমন সরকার তারা চায়। এবং এই যে একটা দীর্ঘ সময় ধরে ভোটহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে মানুষ সুন্দরভাবে ভোট দিবে, এটা সবারই প্রত্যাশা। এবং এই ভোটদানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটা পূরণ হবে, এই আকাঙ্ক্ষা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।